আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব না। প্রথমত চালের দামটা যেটা যে একটা স্পেসিফিক আইটেম বেশি আমার কাছে যে তথ্য সেটা বেড়েছে, আর বাকিগুলো ওভারঅল যেখানে খুব বেশি বেড়েছে তা না। এটা কারণটা হলো চালটা তো আসছে ইম্পোর্ট, আর ডোমেস্টিক অনেকগুলো হারভেস্টিং এখনও আপনারা জানেন মোকাম যেটা বলে ওখানে ট্রানজিশন হচ্ছে, ওখানে আস্তে আস্তে এটা এটা আমি বলবো যে নট বিকজ অফ সাপ্লাই বাট সাপ্লাই চেনেরই, সেটা যে সে কোথা থেকে আসবে, নওগাঁ ধরেন নাটক ওখানে চালের সেগুলো আছে, ওরা আস্তে আস্তে দেরি হচ্ছে, প্লাস ওখানে বহু মিডলম্যান আছে তারা হবে। সো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো ক্রমে যেন চালের দাম না, এটা মেজর কনসার্ন। আমি যখন চালের দাম একটু বাড়ছিল আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা, কমার্স উপদেষ্টা আমি বলেছি যে আপনারা ইমিডিয়েট এটা দেখেন। আবার আজকে কিন্তু আমরা নন বাসমতি সিদ্ধ চালের ইম্পোর্ট করে বলেছি, এবং আজকেও বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন, প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, দরকার আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেবো। সো আমরা রমজানের ব্যাপারে চিন্তা করে দেবো। রোজার ব্যাপারে তো আমরা রোজার ব্যাপারে মেল ও খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হয়েছে যে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, তোমার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপারে সিদ্ধান্ত। অতএব সাধারণ মানুষ ইভেন মধ্যবিত্ত এবং সবার জন্য এগুলো করেছে, ওগুলো ইনশিওর করা হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে। শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে না, বা ওদেরকে এটা করতে হবে, বিশেষ করে যারা রিটেল হোলসেলার। আর এটা আমার মেন প্রিন্সিপালটা হলো আপনার যে চাষি বা যেই বা ইম্পোর্ট যে কস্টটা হয় আর ভোক্তার কাছে যে কস্ট, সেটা যেটা মার্জিনটা বড় না হয়, সেটা সবচেয়ে বড়। এখন ধরেন আপনার বাঁধাকপি 19 টাকা দিয়ে খান, ওদিকে কৃষকরা আবার বলছে যে আমরা এত কম কেন, পেঁয়াজ 40 টাকা নেমে গেছে, তাই না? আমরা চেষ্টা করছি, লোকজনের একটু বুঝতে হবে 200 টাকার পেঁয়াজ 40 টাকা নেমে আসছে, এখন মহানন্দে। আরেকটা যদি 1 টাকা বেড়ে যায় তখন আমরা চাচ্ছি যে কোনোরকমভাবে যে এই পিকস অ্যান্ড ট্রাফস হয়, যেটা আমাদের দেশে একটু বেশি হয়, বেড়ে যায় আবার নেমে যায়। পৃথিবী একটা সব উন্নত দেশে কিন্তু প্রাইসগুলো মোটামুটি কিন্তু একটু ইসে থাকে। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব না, এসেনশিয়াল প্রোডাক্ট। না এইগুলি করলেই বরং সংকট হবে। আমি পলিসিতে যদি এখন চেঞ্জ করি এগুলি তখন ঝামেলা হবে। অর্থাৎ ওরা মেসেজ দেওয়া হয়েছে রোজার সময় আমরা রোজার শেষ হওয়ার পর্যন্ত আমরা কোনো কিছু ওগুলো চেঞ্জ করবো না, বিশেষ করে এসেনশিয়াল জিনিস। না, ভ্যাট সম্বন্ধে আপনারা অনেক কথা বলেছেন, অনেক রং নিউজ। না, আয়করটা আমরা ওটা রেশনালাইজ করবো। আয়করটা আমার ইসে হলো যারা আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, যার সামর্থ্য থাকে তাকে সেম রেটে সবাইকে কর দিতে হবে। একজন সামর্থ্য আছে কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যেন না করা হয়। অথবা আমাদের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাড়াতে হবে। করের আওতা বাড়াবো সাথে, কিন্তু এত খুব বেশি বাড়াতে পারবো না ব্যাপক, কিন্তু আমরা করে যারা দেয় কমপ্লায়েন্সটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাটও কিন্তু কমপ্লায়েন্স আমাদের হয়তো দেয় কিন্তু কোষাগারে পৌঁছায় না। ইনকাম ট্যাক্সও দেওয়ার কথা যেটা দেয় না, আর যারা খুব সৎ তারা আবার দিচ্ছে, ওই জিনিসটা আমরা ইসে করবো। আমি বলেছি যে বহু ব্যবসায়ী আছে তারা ভ্যাট রেজিস্ট্রেশনও নাই, ইনকাম ট্যাক্সও নাই, সেটাকে যেমনি পারি আমি এনবিআরকে বলেছি তোমরা দরকার কুইক একটা সার্ভে করে দেখো। তার এটা গ্রামে না, থানা হেডকোয়ার্টার মুদি দোকান দেখেন না, ভালো বহু টাকা আয় করে যে কোনো সরকারি কর্মচারী বা ব্যবসায়ীর চেয়ে, তারা কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে না, পড়লেও তাদেরকে সে কী বলবো অন্যভাবে তারা ম্যানেজ করে, সেটা আমরা চেষ্টা করছি। না এটা তো আমি বললাম যে ওই সাপ্লাই চেনের মধ্যে কিছু লোকজন আছে যারা আমরা সাধারণত বলি যে মিডলম্যানের দরকার আছে, কিন্তু ওরা মিডলম্যান না, ওদেরকে বলো এক্সটর্শনিস্ট। খামাখা ওদের ট্রাকের কাছে গিয়ে দাঁড়ালো, ট্রাকটা ধরে বললো এখন দেন তো 1000 টাকা, সেটা হচ্ছে 20,000 টাকা ট্রাক ভাড়া, ঢাকা এসে তার 30,000 টাকা দিতে হচ্ছে। ওইগুলোকে আমরা চেষ্টা করছি অ্যাড্রেস করার। না বড় যারা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে তাদের ব্যবসার অ্যাকাউন্ট তো আমরা বন্ধ করিনি, একদম চালু, শুধু পার্সোনাল অ্যাকাউন্টটা এটা। আর বাকি জন্য ব্যবসাগুলো বিকল্প যারা ব্যবসা আছে তাদের সাথে কমার্স হিসেবে বসছে, আমিও কিছুদিন পর হয়তো বসবো, তাদেরকে অ্যাড্রেস করা। কারণ ব্যবসা তো বন্ধ হয়ে, পণ্য তো আমরা উৎপাদন বন্ধ করব না, আমদানিও বন্ধ করব না,
অর্থাৎ অল্টারনেটিভ যে বিজনেস হাউসগুলো আছে যারা একদিন সুযোগ পায় নাই বিকজ দ্য লেভেল প্লেইং ফিল্ড ছিল না, তাদেরকে আমরা এনকারেজ করি। কথাবার্তা একটু কম বলি, কারণ এগুলো বললে আবার এটা নিয়ে আপনারা অন্য কথা বলেন যে কালকে না পরশু অ্যাম্বাসেডার, যে সৌদি অ্যাম্বাসেডার, আমি বললাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের হিসেবে অনেকে তারপরে এই যে প্লিজ না সরাই দিতে বলে, আমি বুঝলাম আমি তো সরাচ্ছি না। আবার একজন লিখছে উনি সরাবার জন্য তৈরি হয়েছে, ওই সব জার্নালিস্ট আমি জানি না। আর উনি বলেছেন অ্যাম্বাসেডার বলছে আরামকোকে আসতে দেয় নাই, আমি সেম বলছি স্যামসাংকে আপনারা দেন নাই, ভিয়েতনামে চলে গেল। এগুলো আগের পলিসিগুলোর জন্য আমরা সাফার করি। সবাই খালি আমাদের ব্যর্থতা দোষ দেবেন। হিস্ট্রি যারা হিস্ট্রি কারা ছাত্র আছে এখানে, ইতিহাস কিন্তু আমাদের সবচেয়ে বড় নিয়ামক, অর্থনীতি না।